আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমার এই বিশেষ পর্বে। মূলত নতুন একটি সিরিজ শুরু করছি সার্ভাইভাল পডকাস্ট নামে, যেখানে বিশ্বব্যাপী যারা প্রতি মুহূর্ত টিকে থাকার একটা সংঘাতে আছে তাদের জীবনের গল্পগুলোই জানানো। মূলত যেখানে আমরা সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর অব্যক্ত গল্পগুলো তুলে ধরব এবং যারা প্রতিদিন প্রতিরোধ করে যাচ্ছেন তাদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করব। আমি জুলহা জুবায়ের আপনাদের সাথে আছি এবং আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। গাজায় ইসরায়েলি দখলের বিরুদ্ধে মানুষের অব্যাহত সংগ্রাম, তাদের অবিচল মনোবল এবং টিকে থাকার ইচ্ছে। বাইরের মানুষের কাছে গাজার প্রতিদিনের প্রতিরোধমূলক ছোট ছোট কাজগুলো হয়তো রহস্যময় লাগতে পারে। কেউ কেন বারবার তার বাড়ি পুনর্নির্মাণ করবে যখন জানে সেটি আবার ধ্বংস করে দেওয়া হবে? কেন একজন জেলে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবে সামান্য কিছু মাছের জন্য? কেন শিশুরা এমন স্কুলে যাবে যেখানে যে কোনো মুহূর্তে বোমার আঘাতে তাদের শ্রেণীকক্ষ ধ্বংস হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের দৃষ্টি দিতে হবে সেই মানুষদের দিকে যারা এই দখলদারিত্বের মধ্যে জীবনযাপন করছে। গাজার মানুষের জন্য প্রতিরোধ শুধু টিকে থাকার জন্য নয়, এটি একটি নৈতিক কর্তব্য, নিজেদের সত্তা এবং অধিকারকে পুনর্নির্মাণের অঙ্গীকার। গাজা ছোট্ট একটি ভূমি যেটি ইসরায়েল, মিশর এবং ভূমধ্য সাগর দ্বারা বেষ্টিত। দীর্ঘদিন ধরেই একটি কঠিন সংগ্রামের কেন্দ্রবিন্দু এই অঞ্চল। একাধিক বছর ধরে চলতে থাকা অবরোধের কারণে প্রতিদিনের জীবন এখানে একটি অবিরাম লড়াইয়ে পরিণত হয়েছে। তবে এই কঠোর বাস্তবতার মধ্যেও কিছু অসাধারণ ঘটনা প্রতিদিন ঘটে। মানুষ সামনে এগিয়ে যায়, মানবতা জয়ী হয়ে যায়, মানুষের সাহস অমরত্ব লাভ করে। গাজার মানুষের জন্য প্রতিরোধ সবসময় বড় বা সাহসী কোনো বিষয় নয়, বরং ছোট ছোট কাজগুলোতেই নিহিত। প্রতিদিন সকালে মাছ ধরতে সমুদ্রে যাওয়া, যদিও ইসরায়েলি নৌযানের হুমকি ও উপস্থিতি তাকে ঘিরে থাকে। সামরিক অঞ্চল ঘোষণা করা জমিতে ফসল ফলানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কৃষকদের এগিয়ে যাওয়া, এসব কাজের মাধ্যমে তারা মূলত বলে, আমরা এখনো আছি, আমরা এখনো আছি, আমরা এখনো আছি। একটা সহজ কাজের দিকে নজর দিই। বাবা মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠান। এটি খুব সাধারণ বিষয় মনে হতে পারে, তবে গাজায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক সময় স্কুলগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হয়। তবুও প্রতিদিনই বাবা মা তাদের সন্তানদের স্কুলে পাঠান, এটা জেনেও যে তাদের স্কুল ভবন যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে, যে কোনো মুহূর্তে একটি প্রাণঘাতী বোমার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে তাদের আদরের সন্তানটি। তবু নির্ভয়ে তারা তাদের সন্তানকে স্কুলে পাঠান। বাইরের মানুষের কাছে এটি হয়তো যুক্তিহীন বলে মনে হতে পারে, কিন্তু গাজার মানুষের কাছে এটি প্রতিরোধের প্রতীক। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে শিক্ষার আলোকে কোনো বোমা নিভিয়ে দিতে পারবে না। যুদ্ধের মাঝেও ভবিষ্যৎকে তারা অগ্রাধিকার দেয়। এবার একটু জেলেদের দিকে তাকাই। খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রতিদিনকার জীবনে খাবারের যে অনুষঙ্গ, মাছ, তার সংস্থান জেলেদের কাছ থেকেই হয় এবং সুস্থ স্বাভাবিক পরিবেশে আমরা প্রত্যাশা করব কোথাও নৌকা নিয়ে একজন জেলে মাছ শিকার করছেন। হয়তো উল্লাস কিংবা মাছ না পাওয়ার ব্যর্থতা, দুই একের কোনো একটি তার চোখে মুখে স্পষ্ট দেখা যাবে। গাজার উপকূল, যেখানে মাছ ধরা সম্ভব হলেও সমুদ্র বিপদে পরিপূর্ণ। ইসরায়েলি বাহিনী সীমা বেঁধে দিয়েছে এবং সেই সীমার মধ্যেও জেলেরা হামলা, গুলি এবং গ্রেফতারের হুমকিতে রয়েছে। তবুও প্রতিদিন সকালে তারা সমুদ্রের দিকে যায়, জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে। প্রশ্ন আসতেই পারে,
এত ঝুঁকি নিয়ে কেন? কারণ মাছ ধরা শুধু তাদের পরিবারের খাদ্যের যোগানের জন্য নয়, এটি তাদের জীবিকার অধিকার, সমুদ্রের সাথে তাদের সম্পর্ক এবং অসহায়ত্বকে অস্বীকার করার এক প্রতীক। কৃষকরাও এই প্রতিরোধে অংশ নিচ্ছে। অনেকে হাসতে হাসতে মজার ছলে প্রশ্ন করতেই পারেন, কৃষকরা কেনই বা এভাবে অংশ নিবে, কৃষকরা কেনই বা প্রতিবাদ করবে? একটু ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই। বিশ্বের সবচেয়ে বড় যেই বিপ্লবগুলো হয়েছিল, সবচেয়ে বড় গণজমায়েত যেই আন্দোলনগুলোতে হয়েছিল, সেখানে মেহনতি মানুষের অংশগ্রহণ সবচেয়ে বেশি ছিল। সাম্প্রতিক সময়ে ভারতের ঘটমান বর্তমানের চিত্রটা একটু মনে করাতে চাই, যেখানে কৃষকরা একযোগে পথে নেমে এসেছিল এবং তাতে করে কেন্দ্র সরকার মোটামুটি একরকম চাপে পড়ে যায়। আর গাজার কৃষক, তাদের গল্প বলছি। গাজার অনেক জমি ইসরায়েলের সামরিক বাহিনী দ্বারা সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু এসব জমি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের জীবন যাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই তারা যায়, এটা জেনেও যে তাদের জীবনের ঝুঁকি রয়েছে। তাদের জন্য জমিতে ফসল ফলানো শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়, এটি তাদের অস্তিত্বের সাথে একটি সম্পর্ক যেটি তারা ছেড়ে দিতে চায় না। এটি তাদের মাটির সাথে নিজেদের নারীর এক অধিকার যেটা তারা লুটিয়ে দিতে চায় না। এই ছোট ছোট প্রতিরোধমূলক কাজগুলো হয়তো বাইরের দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। খুব সাধারণ মনে হবে যে হ্যাঁ, কৃষক জমিতে মাছ চাষ করতে যাচ্ছেন, জেলে মাছ ধরছে, কৃষকের হয়তো আবার ফসলের মাঠে ফসল চাষ করছেন, জেলে আবার হয়তো কৃষককে যে সহায়তা করছেন, এরকম নানাবিধ ঘটনা খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু গাজার জন্য এটি ভিন্ন। গাজার মানুষগুলোর জন্য এগুলো সবকিছু। এসব কাজ কেবল টিকে থাকার জন্য নয়, এগুলো তাদের ইচ্ছা শক্তির প্রতীক, তাদের জীবনের মূল্যবোধের প্রতীক। প্রতিরোধ বিভিন্ন রূপ নেয়। গাজায় একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি পুনর্নির্মাণের মাধ্যমেও প্রতিরোধের প্রকাশ পায়, যদিও জানা যায় যে সেগুলো হয়তো আবার ধ্বংস হয়ে যেতে পারে। এটি প্রতিদিনের জীবনকে স্বাভাবিক রাখার প্রচেষ্টায় এমন পরিস্থিতিতে যা একেবারেই স্বাভাবিক নয়। গাজার মানুষের জন্য প্রতিরোধ কেবল দখলের প্রতি একটি প্রতিক্রিয়া নয়, এটি তাদের জীবনযাত্রা, তাদের উপস্থিতি এবং অধিকারের অস্বীকারের বিরুদ্ধে এক প্রতিজ্ঞা। ইসরায়েলি অবরোধের মাধ্যমে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তি দেয়া হলেও তারা দখলের মাধ্যমে নিজেদের পরিচয়কে সংজ্ঞায়িত হতে অস্বীকার করে। তারা তাদের অস্তিত্ব, তাদের ভূমি এবং তাদের অধিকার থেকে সরে দাঁড়াতে রাজি নয়, যদিও তাদের সামনে পাহাড় সমান বাধা। বিশ্ব প্রায় গাজাকে ধ্বংসের আলোকে দেখে, কিন্তু যে সৌন্দর্য প্রায় অদেখা থেকে যায় তা হলো মানুষের দৃঢ়তা, তাদের ভূমির প্রতি গভীর ভালোবাসা এবং তাদের ভাঙতে না চাওয়া অদম্য ইচ্ছা। গাজার মানুষরা নিছক পরিণতির শিকার নন, তারা তাদের নিজস্ব প্রতিরোধের গল্পের সক্রিয় অংশীদার। এমন একটি দখলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন যা তাদের অস্তিত্বকে মুছে দিতে চায়। এটি শুধু টিকে থাকার গল্প নয়, এটি বেঁচে থাকার, জীবনের এবং উন্নতির অধিকারের গল্প। তাই পরের বার যখন আপনি গাজার কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করব শিরোনামের বাইরে তাকাতে। সমুদ্রের জেলেদের দিকে, মাঠের কৃষকের দিকে, শ্রেণীকক্ষের শিক্ষার্থীর দিকে দৃষ্টি দিন। তাদের প্রতিদিনের প্রতিরোধমূলক কাজগুলোর দিকে তাকান, যেসব কাজ দখলের বিরুদ্ধে তাদের মনোবল এবং মানবতার শক্তিশালী এক প্রতীক। এটি শুধু কঠিনতার গল্প নয়, এটি অবিচল শক্তি, আশা এবং দৃঢ়তার এক গল্প। আপনাদের প্রত্যেককেই আমার এই সার্ভাইভাল পডকাস্টের প্রথম পর্ব শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি পর্বটি আপনার কাছে অর্থবহ মনে হয় তবে এটি শেয়ার করুন এবং গল্পগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আমি জুলহাস জুবায়ের,
পরবর্তী পর্ব পর্যন্ত প্রস্তুত থাকলাম আপনাদের জানতে চাওয়া নিয়ে। তবে সেই পর্যন্ত মনে রাখবেন, প্রতিরোধ যে কোনো রূপে অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র।